ভগবতী দেবীর বৌমা রাধা রাত 2টোর সময় একটি দোতলা বাড়ির বারান্দা থেকে পাইপের সাহায্যে ধীরে ধীরে নামছিল। নিচে ভগবতী দেবী দাঁড়িয়ে বৌমার জন্য অপেক্ষা করছিল। বৌমা, একটু সাবধানে নেমে আসো, দেখো পা পিছলে না যায়, নিচে কিন্তু একটা ড্রেন আছে, খুব সাবধান। মা, আপনি একটু সামনের দিকটা এগিয়ে আসুন না, অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই নিন, প্যাকেটটা ধরে নিন। রাধা নেমে আসে এবং তার শাশুড়ির হাতে 2টো প্যাকেট দিয়ে বলে, মা, এই প্যাকেটে মোট 10টা রুটি আছে আর একটা সবজি। আজ রাতে আমাদের বেশ ভালোভাবেই কেটে যাবে। ঠিক আছে বৌমা, এখন চলো এখান থেকে। এখানে দাঁড়িয়ে কথা বললে কেউ না কেউ আমাদেরকে দেখে ফেলবে। আগে বাড়ি যাই, তারপরে সেখানে গিয়ে কথা হবে। এই বলে দুই শাশুড়ি বৌমা চুপি চুপি সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তারা নিজেদের ঘরে পৌঁছে যায়। সেখানে দরজা খুলে দেখে বাড়ির 2 বাচ্চা রিঙ্কি এবং পিয়ুষ খিদের জ্বালায় অস্থির হয়ে আছে। ঠাম্মা, মা, তোমরা এসে গেছো? তাড়াতাড়ি খেতে দাও, আর পাচ্ছি না, আমার না খুব খিদে পেয়েছে। এই যে বাবা, আমি তোমাদের জন্য খাবার এনেছি, আর অপেক্ষা করতে হবে না। চলো তোমরা বসে পড়ো, আমি এক্ষুনি তোমাদেরকে খাবার দিচ্ছি। এই বলে রাধা তাড়াতাড়ি করে তার ছেলে মেয়েকে রুটি এবং সবজি খেতে দেয়। 2 ছেলে মেয়ে খিদের জ্বালায় দ্রুত সেই খাবার খেতে থাকে। তাদেরকে এভাবে খেতে দেখে মা এবং ঠাকুমার চোখ থেকে জল চলে আসে। কি এমন ছিল যে তাদের আজ এভাবে খাবার চুরি করে এনে ছেলে মেয়েদেরকে খাওয়াতে হচ্ছিল? জানতে হলে আমাদেরকে 2 মাস আগেকার একদিনে যেতে হবে। ভগবতী দেবীর ছেলে মনোহর মিষ্টির প্যাকেট নিয়ে ঘরের মধ্যে আসে আর বলে, মা, রাধা, তোমরা কোথায়? আজকে একটা সুখবর আছে, নতুন ফ্যাক্টরিতে আমার চাকরি হয়ে গেছে। জানো মা, আগের ফ্যাক্টরি থেকে এই ফ্যাক্টরিতে ডবল মাইনে। এবারে আমি তোমার ভালো জায়গায় চোখের অপারেশনটা করিয়ে দেব, আর ছেলে মেয়েকেও ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব। এবার থেকে আমাদের সকল সমস্যার সমাধান হলো। তুমি সত্যি কথা বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়বে, ওরা মানুষের মতো মানুষ হবে। আমার তো শুনেই খুব আনন্দ হচ্ছে। বৌমা, আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে। এবার থেকে তোমাকে আর এত কষ্ট করতে হবে না, তোমার স্বপ্ন পূরণ হবে। কবে থেকে তুমি চেয়েছিলে আমাদের পরিস্থিতি একটু ভালো হোক, দেখলে তো তোমার ইচ্ছা কেমন বাস্তবে পরিণত হচ্ছে। মা, এবার থেকে আমরা একটা ভালো বাড়িতে থাকবো। আপনাকে পরের মাসে ভালো একটা চোখের ডাক্তারের কাছেও নিয়ে যাব আর অপারেশন করাবো। আপনি আবার আগের মতো সবকিছু ভালোভাবে দেখতে পাবেন। মা, ছেলের নতুন চাকরির কথা শুনে বাড়িতে আনন্দের জোয়ার ওঠে। বিয়ের পর থেকে ভগবতী দেবীর সংসারে খুব একটা সচ্ছলতা ছিল না। তার স্বামী সামান্য দিনমজুরের কাজ করত এবং তিনি কাপড় সেলাই করে সংসার চালাতেন। কিন্তু এই সূক্ষ্ম কাজ করতে করতে বয়সকালে তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। ডাক্তারবাবু বলে দেন যে তাড়াতাড়ি অপারেশন না করলে তিনি অন্ধ হয়ে যাবেন। এদিকে তাদের কাছে এমন পয়সাও ছিল না যে তারা চিকিৎসা করাবে। আর ছেলের চাকরির খবরে তাদের সবার মনে আশার আলো জেগে ওঠে। কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। চাকরিতে যাওয়ার 2 দিনের মাথায় হঠাৎ এক প্রতিবেশীর মেয়ে দৌড়াতে দৌড়াতে ভগবতী দেবীর কাছে আসে আর বলে, কাকিমা, কাকিমা, তাড়াতাড়ি চলো, কি হয়েছে দেখবে চলো। কি হয়েছে রে রিনা? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আর কি বলছিস? কি হয়ে গেছে? কাকিমা, মনোহরদা যে ফ্যাক্টরিতে চাকরি করত, সেই ফ্যাক্টরিতে পুলিশের রেড পড়েছে। ওখানে নাকি সমস্ত বেআইনি কাজকর্ম করা হয়। পুলিশ তো মালিক সহ সমস্ত কর্মচারীদেরকে ধরে নিয়ে গেছে থানায়। মনোহরদাও সেখানে আছে। তাড়াতাড়ি চলো কাকিমা। রিনা, এইসব তুমি কি বলছো? তোমার দাদা এইসব কিচ্ছু করেনি, ও নিরপরাধ। আমি জানি বৌদি, এইসব কথা এখন বলার সময় নয়। তোমরা এখন তাড়াতাড়ি চলো। এবার কি হবে? আমরা কিভাবে ওকে ছাড়াবো? মা, রিনার সঙ্গে 2 বৌমা শাশুড়ি মিলে থানায় যায় এবং দারোগা বাবুকে অনেক রিকোয়েস্ট করে। থানার দারোগা বাবু 2 শাশুড়ি বউকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর প্রায় 1 মাস তারা সব সময় থানায় গিয়ে দারোগা বাবুর কাছে কাকুতি মিনতি করে। দারোগা বাবু তাদের কাছ থেকে অনেক টাকা ঘুষ নেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। শেষে পরিবারের সদস্যদের অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে। বাড়িতে খাওয়া দাওয়ার আকাল পড়ে যায় এবং ছোট ছোট বাচ্চা 2টো খিদের জ্বালায় অস্থির হতে থাকে। মা, ও মা, আমার তো খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা, আমি আর পাচ্ছি না। মা গো, খুব খিদে পেয়েছে। মা, মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। বৌমা, বাচ্চাগুলোকে দিনের পর দিন না খাইয়ে আমরা আর কতদিন এভাবে বসে থাকবো বলো তো? যা হয়েছে তাতে ওদের কোনো দোষ নেই। ছোট ছোট নিষ্পাপ শিশুগুলো এভাবে কষ্ট পাচ্ছে, ওদেরকে দেখে না আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। এবার আমাদেরকে কিছু করতে হবে। আমি জানি এভাবে তো আর দিন কাটানো যাবে না মা,
কিন্তু আমাদের কাছে তো আর কিছু অবশিষ্টও নেই। আমাদের গয়না গাটি টাকা পয়সা সব শেষ। আমরা কি করে আর কোথা থেকেই বা টাকা আনবো? কোথা থেকে আনবো তা আমি জানি না, কিন্তু বাড়িতে বসে থেকে কোনো উপায়ও হবে না, বাইরে তো বেরোতেই হবে। শোনো, তুমি এক কাজ করো, তুমি এদেরকে নিয়ে একটু বসো, আমি দেখে আসি কোথাও যদি কিছু উপায় করতে পারি। এই বলে ভগবতী দেবী খাবারের খোঁজে বেরিয়ে পড়েন। তিনি মুদি দোকানে গিয়ে দোকানির কাছে ধার চান। আরে বাবা, তোমাকে আমি আবার ধার দেবো? তোমার ছেলে যা কাণ্ড করেছে, তারপরেও তুমি কোন লজ্জায় এখানে ধার চাইতে এসেছো? এভাবে কেন বলছো রঘুদা? তুমি তো জানো আমার ছেলে কখনোই চোর নয়, ও কখনোই চুরি করতে পারে না। সব মিথ্যে অপবাদ, আমার ছেলেকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। একেই বলে চোরের মায়ের বড় গলা। ছেলে চুরি করে বেড়াচ্ছে আর মা এখানে ফপরদালালি করছে। বারে বাহ, কি দিনকাল এসে পড়েছে। এবার এখান থেকে যাও তো বাপু, নাহলে লোকজন ডেকে তোমাদের অপমান করে ছাড়বো। দোকানের কথা শুনে ভগবতী দেবীর চোখে জল চলে আসে এবং তিনি সেখান থেকে বেরিয়ে একটি সেলাই ফ্যাক্টরিতে যান এবং সেখানে গিয়ে বলেন, দাদা, আমাকে একটা কাজ দিন না, আমি সেলাইয়ের কাজ পারি। ভগবতী দেবী অনেক কাকুতি মিনতি করলে মালিক তাকে পরীক্ষা করার জন্য কয়েকটা কাপড়ের টুকরো দিয়ে দেয় আর সেলাই করতে বলে। কিন্তু ভগবতী দেবীর দৃষ্টি কমজোর হওয়াতে তিনি ভালোভাবে সেলাই করতে পারেন না। তখন ফ্যাক্টরির মালিক উল্টে তাকে অপমান করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। অসহায় ভগবতী দেবীর আর কিছুই করার থাকে না। তিনি দুঃখী মনে বাড়ি ফিরে আসেন। সব কথা শুনে রাধা ছেলে মেয়েদেরকে তার শাশুড়ির কাছে রেখে নিজে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। পাশের বাড়িতে গিয়ে প্রতিবেশীদেরকে বলে, কাকিমা, আপনাদের বাড়িতে কোনো কাজের লোক লাগলে আমাকে একটা কাজ দিন না। বাড়ির পরিস্থিতি এমন হয়ে গেছে যে ছেলে মেয়েদেরকে না শুকিয়ে দিন কাটাতে হচ্ছে। আপনি যদি একটু দয়া করে কাজটা দেন তাহলে ছেলেদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারবো। এই দেখো দেখো, চোরের বউ এসেছে কাজের খোঁজে। তা হ্যাঁ গো, তোমাদের শাশুড়ি বউয়ের মধ্যে কি একটুকু লাজ লজ্জা বলে কিছু নেই? কোন লজ্জায় তোমরা বাইরে মুখ দেখাচ্ছ গো? তাই তো, স্বামী চুরি করে আনতো, দুই শাশুড়ি বউ মিলে সেই পয়সা নিয়ে ফুটানি দেখাতো। এইসব আপনারা কি বলছেন? আমার স্বামী চোর নয়, আমার স্বামী নিরপরাধ, ও এসব কিচ্ছু করেনি। আপনারা দয়া করে এসব মিথ্যে কথা রটাবেন না। আরে যাও যাও, নিজের স্বামীকে শিক্ষা দিতে পারে না, সে আবার আমাদেরকে জ্ঞান দিতে এসেছে। এই, চুরি করার সময় তো এইসব কথা মনে ছিল না? এখন এরকম ঘটনা ঘটলে কথা তো উঠবেই। আমাদেরকে জ্ঞান শিক্ষা দিতে এসেছে। এই যাও তো, চোরেদের বাড়ির লোকেদের সঙ্গে আমরা কথাও বলি না। এভাবেই প্রতিবেশীরা সবাই রাধা এবং তার শাশুড়িকে চোর বলে সম্বোধন করে এবং তারা যখনই তাদের কাছে কাজ চাইতে যায় তখনই তারা তাদেরকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দিত। এক সপ্তাহ ধরে দুই শাশুড়ি বউ চারিদিকে কাজের সন্ধানের জন্য ঘুরতে থাকে, কিন্তু তাদের ভাগ্যে কোনোই কাজ জোটে না। মা জানো, আজকে ও পাড়ার ছুটকি আর নীলু তাদের সঙ্গে আমাদেরকে খেলতে নেয়নি। আমাদেরকে বলছিল আমাদের মতো চোরেদের সঙ্গে ওরা বন্ধুত্ব করবে না। মা, ওরা আমাকে চোর বলছে কেন? আমরা কি চুরি করেছি? আমরা তো কখনো কারোর জিনিস চুরি করি না মা। তাহলে ওরা আমাদের কেন সবসময় চোর চোর বলে? ভগবতী দেবী এবং রাধা দুজনেরই চোখে জল চলে আসে। তারা ছেলে মেয়েদেরকে বুঝিয়ে বলেন, তোমরা দুজনে কষ্ট পেও না, তোমরা তো কখনোই কিছু চুরি করোনি, আর না তোমাদের বাবা কিছু করেছে। এখন আমাদের পরীক্ষার সময় চলছে, তাই সবাই এভাবে বলছে। তোমরা ওদের কথায় কিছু মনে করবে না, আজ থেকে তোমরা বাড়িতেই খেলাধুলা করবে, কেমন? রিঙ্কি, তুমি বাড়িতে ভাইয়ের সঙ্গে খেলবে আর ওর দিকে লক্ষ্য রাখবে। আমি আর ঠাকুমা একটু বাইরে যাব, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে তো। দুই ভাই বোন শান্ত হয়ে বসবে, একদম কোনো সমস্যা করবে না। বৌমা, এভাবে আর কতদিন চলবে বলো তো? বাচ্চাদেরকে তো কোনো রকম ভাবে আমরা বুঝিয়ে সুঝিয়ে দিচ্ছি, কিন্তু যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? এভাবে তো আমাদের বাইরে বেরোনো বন্ধ হয়ে যাবে। এখন থেকে সবাই আমাদেরকে চোর বলে সম্বোধন করে, কেউ আমাদেরকে কোনো কাজও দিতে চায় না, আর কদিন পরে আমরা তো না খেতে পেয়ে মারা যাবো। আমাদের কাছে তো অন্য কোনো উপায় নেই মা, কেউ কাজ দিতে চায় না, এমনকি ধার পর্যন্ত দিতে চায় না। হে উপরওয়ালা, এ তুমি আমাদের কিরকম পরীক্ষা নিচ্ছ? এখন আমরা কি করব? এইভাবে শেষে খিদের জ্বালা সহ্য করতে না পেরে দুই শাশুড়ি বউ এক সিদ্ধান্ত নেয়, মা, এছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই। নিজেদের সন্তানদেরকে বাঁচানোর জন্য এই কাজ আমাদেরকে করতেই হবে। হ্যাঁ বৌমা, এটা আমাদেরকে করতেই হবে। এভাবে বাচ্চাদের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। পরের দিন থেকে দুই শাশুড়ি বৌমা রাত 2টো বাজলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং আশেপাশের বাড়িতে গিয়ে খাবার চুরি করা শুরু করে। আজকে অনেকটা খাবার পাওয়া গেছে, আজ এতেই আমাদের হবে, কাল সকাল পর্যন্ত চলে যাবে মা। চলো বৌমা, বেশিক্ষণ দেরি করলে লোকজন এসে পড়বে।
দুই বউ শাশুড়ি খাবার নিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় ইন্সপেক্টর নীলাঞ্জন সরকার তাদেরকে চুরি করতে দেখে নেয় এবং তাদের পেছনে পেছনে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। বাড়িতে এসে বাড়ির অবস্থা এবং ছেলে মেয়েদের কান্না দেখে সে পুরো ব্যাপারটা বুঝতে পারে। এই গভীর রাতে তোমরা শাশুড়ি বৌমা খাবার চুরি করতে বেরিয়েছিলে। আমি জানি তোমাদের সমস্যা আছে, কিন্তু চুরি করা আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা তোমরা জানো না? স্যার, আমার স্বামী বিনা দোষে থানায় আছে। আগের দারোগা বাবু আমাদের জায়গা জমি ঘর বাড়ি সব বিক্রি করিয়ে দিয়েছে, এমনকি সোনা টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, আর বিনা অপরাধে আমার স্বামীকে ধরে রেখেছে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি ফাইল খুলে দেখবেন। ওই ফ্যাক্টরিতে আমার স্বামী মাত্র 2 দিন কাজ করেছিল। ও চুরির ব্যাপারে কিচ্ছু জানে না স্যার। রাধার কথা শুনে ইন্সপেক্টর থানায় গিয়ে পুরনো কেস ফাইল ঘাঁটেন এবং সমস্ত সত্য তার সামনে ধরা পড়ে। তিনি আবার নতুন করে কেস রিওপেন করেন, যার ফলে মনোহর ছাড়া পেয়ে যায়। এরপর থেকে রাধা ও ভগবতী দেবীর পরিবারের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, তাদের পুরনো সম্মান ফিরে আসে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ঋদ্ধিমান বাবুর স্ত্রী সাবিত্রী ও 3 ছেলে পুলক, সুরেশ ও পরেশ এবং তাদের 3 বউ মৌসুমী, ছায়া, পল্লবী ও 1 মেয়ে পূর্বাশাকে নিয়ে কনকপুর গ্রামে বাস করত। ঋদ্ধিমান বাবুর বয়স হয়ে যাওয়ায় তিনি এখন আর কোনো কাজই করেন না, বাড়িতেই বসে থাকতেন এবং 3 ছেলে কাঠের মিলে দিনমজুর খাটেন। তার 3 বৌমা বেশ ভালো ছিল, সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে একসঙ্গে মিলেমিশে সংসার করে। এমনই একদিন বড় বউ মৌসুমী বলে, এ বাবা, ঘরেতে তো কিছুই খাবার নেই, কি খেতে দেবো সকলকে? কাজে যাওয়ার সময় হয়ে গেল, এক্ষুনি তো খাবার চাইবে, কি করি এখন? বড়দি, তুমি কিছু চিন্তা করো না, এই দেখো আমি আটা কিনে নিয়ে চলে এসেছি। আমার কাছে কিছু পয়সা ছিল, তা দিয়ে এখনের মতো আটা কিনে নিয়ে এসেছি। আর আমি তোমার আগেই দেখেছি, তাই কাউকে কিছু না জানিয়ে তাড়াতাড়ি দোকানে চলে গিয়েছিলাম। আর হ্যাঁ, আমি চা দুধ কিনে নিয়ে এসেছি। এবার তুমি তাড়াতাড়ি চাটুটা বসিয়ে দাও বড়দি, আর আটা দিয়ে গোলা রুটি বানিয়ে দাও সবাইকে। আজকে সকলে এটাই খাবে, বাড়িতে তো কিছু নেই, কি করার আছে? যা আছে তাই তো সকলকে খেতে হবে। 3 বৌমা মিলে ঠিক ম্যানেজ করে সকালের খাবারটা কোনো রকমে করে ফেলে, এরপর সবাইকে খেতে দেয়। তখন ঋদ্ধিমান বাবু বলেন, বাহ, বড় বৌমার হাতের রুটিটা খুব সুন্দর হয়েছে, আর একটা পাবো কি? হ্যাঁ বাবা, নিশ্চয়ই পাবেন। এই কটা মাত্র রুটি হয়েছিল, আমাদের 3 জনের জন্য একটা করে রেখেছিলাম, তা থেকেই আপনাকে এটা দিলাম, আপনি এটা খেয়ে নিন। না বৌমা, থাক থাক, তোমরা আবার কি খাবে? তোমরা খাবে না, এটা কি আবার হয়? না বাবা, আপনি এটা খেয়ে নিন, এখনো 2টো আছে, আমরা 3 জনে ভাগ করে খেয়ে নেব, ওতেই আমাদের হয়ে যাবে। আর আপনি বয়স্ক মানুষ, খিদে পেলে পেট ভরে না খেতে পেলে আপনার আবার শরীর খারাপ লাগবে। এরপর তারা 3 যা মিলে 2টো রুটিকে ভাগ করে মিলেমিশে আনন্দের সঙ্গে খেয়ে নেয়। এরপর যে যার কাজ করতে শুরু করে দেয়। এভাবেই সকলের সুখেই তাদের সুখ, নিজেদের সুখের কথা তারা একবারও ভাবে না। তাদের স্বামীরা সবাই মিলে কাজ করলেও সেরকম ভালোভাবে আয় করতে পারতো না, তাই তারা 3 যা নিজেরাই চেষ্টা করত সবাইকে সুখে রাখার। এরপর তাদের শাশুড়ি মা সাবিত্রী দেবী বলেন, আমার ভাগ্য ভালো, আমার 3টে বৌমাই ভালো হয়েছে, 3 জনে মিলেমিশে আমার সংসারটাকে একেবারে গুছিয়ে রেখেছি। আমি সত্যি খুব ভাগ্যবান যে তোমাদের মতো বৌমা পেয়েছি। আসলে মা, সংসারটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের, যেহেতু আমরা এই সংসারের বউ। ছেলেরা যতই রোজগার করুক না কেন, সংসারের সুখ রমণীদের গুণেই আসে। মৌসুমীর কথা শুনে তার ননদ পূর্বাশা বলে, হ্যাঁ মা, বৌদি ঠিকই বলেছে, সংসার সুখী হয় রমণীর গুণে। তোমার বৌমারা ভালো বলেই তো আজ আমাদের সংসারে এত সুখ, না হলে আমাদের ভাঙা বাড়ি, দুবেলা ভালো করে খাবার জোটে না। তাতেই আমরা কত সুখী বলো তো, কারণ তোমার 3 বৌমার ব্যবহারই খুব ভালো। এরপর মৌসুমী পূর্বাশাকে জিজ্ঞাসা করে, এই পূর্বাশা, তুমি রাতে কি খাবে? তুমি আমাদের একমাত্র ননদ, তুমি যা বলবে তাই রান্না হবে আজ। সেরকম কিছু না বৌদি, একটু চালে ডালে খিচুড়ি আর বেগুনি ভাজা করলেই হবে। বৃষ্টির ওয়েদার তো, গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগে। ননদের কথা শুনে 3 বৌমাই রান্নাঘরে চলে যায় এবং রাতের জোগাড় করতে শুরু করে দেয়। তারপর চুলো ধরাতে যাবে কি এমন সময় মৌসুমী বলে, আরে ছায়া, পল্লবী, কি দিয়ে রান্না করব? উনুন ধরাবার মতো কাঠ পাতা কিছুই নেই, কি করি এখন? ননদ পূর্বাশা আড়াল থেকে তার বৌদিদের কথা শুনতে পায় এবং সে মনে মনে বলে,
আমি চট করে নিজের কাছ থেকে কিছু টাকা দিয়ে কাঠ কিনে নিয়ে আসি। এরপর সে নিজের কাছ থেকে টাকা দিয়ে কাঠ কিনে আনে, যেটা দেখে মৌসুমী, ছায়া এবং পল্লবী অবাক হয়ে যায়। এরপর মৌসুমী বলে, পূর্বাশা, তুমি আবার কাঠ কিনতে গেলে কেন? তোমার কাছে টাকা কোথা থেকে এলো? ওই তো দাদার আমাকে যা হাত খরচ দিয়েছিল তা থেকে 50 টাকার মতো বেঁচেছিল, তা দিয়ে আমি কাঠ কিনে নিয়ে এসেছি। কাঠ না হলে রান্না করবে বা কি করে তোমরা? এই সংসারে কি শুধু তোমরাই কষ্ট করবে? আমিও তো সংসারের একজন, বলো আমি কি কিছুই করতে পারি না? আসলে বর্ষাকাল তো, কাঠ কিনবো না তো কি করব? জঙ্গলে তো সব কাঠ ভিজে, কোথায় শুকনো কাঠ পাবো বলো? পূর্বাশার কথা শুনে তার বৌদিদের চোখে জল চলে আসে। এরপর তারা সেই কাঠ নিয়ে রান্না করতে শুরু করে। এভাবেই রান্নার পর তারা সবাই একসঙ্গে খেতে বসে। তখন বড় ছেলে পুলক বলে, মৌসুমী, তোমাদের কত কষ্ট করতে হয়। 3 ভাই কাজ করেও ঠিক মতো পয়সা দিতে পারি না। সংসারে প্রত্যেক দিনই ভাবো আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব। আমাদের খুব চিন্তা হয় সংসারের জন্য। তার উপর আবার পূর্বাশার বিয়ের বয়সও হয়েছে। হ্যাঁ রে বাবা, পূর্বাশাকে নিয়েই তো বড় চিন্তা আমার। মেয়েটার বিয়ের বয়স হয়ে আসছে, ঠিকঠাক তো খাবারও খেতে পারে না, তাই এত রোগা। কি করে বিয়ে দেবো বলতো? আমাদের এমন অবস্থা, আজ গেলে কালকেরটা চিন্তা করতে হয়। এমন করে কি করেই বা দিন কাটবে? এরপর হঠাৎই একদিন পূর্বাশার বান্ধবী ঋতু বাড়িতে আসে। এই পূর্বাশা, কেমন আছিস? এই শোন না, কালকে আমার বার্থডে, বাড়িতে বড় পার্টি রেখেছি, তুই কিন্তু আসবি। আর হ্যাঁ শোন, একটু ভালোভাবে সেজেগুজে ঠিকঠাক ড্রেস পরে আসবি। এইরকম যেন পাতি কম দামি ড্রেস পরে আসিস না। আসলে আমার বড়লোক বান্ধবীরা পার্টিতে আসবে তো, তারা আমাকে নিয়ে না হলে হাসাহাসি করবে। এরপর ঋতু চলে গেলে পূর্বাশা কালকে বার্থডে বাড়িতে কি পরে যাবে সেসব নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। এরপর মৌসুমী এসে দেখে পূর্বাশা যেন কি গভীর চিন্তায় মগ্ন রয়েছে। তখন মৌসুমী বলে, পূর্বাশা, তুমি কি চিন্তায় মগ্ন আছো? মনে হচ্ছে খুব গভীর চিন্তা করছো। কি হয়েছে আমাকে বলতে পারো? বৌদি, কালকে ঋতুর বার্থডে, আমার কাছে তো তেমন কোনো পোশাকই নেই যে আমি অত বড় লোকের বাড়িতে যাব। আর এখন কি বা করবো, কেনার মতো তো অবস্থাও নেই। দাদাদের কাজের এই অবস্থা। তুমি এত ভাবছো কেন শুনি? তোমার যা আছে তুমি তাই পরে যাবে। তোমার বান্ধবী তাতে তোমাকে একসেপ্ট করলে করবে, না করলে না করবে। তোমার অত চিন্তা কিসের? আর তোমার কাছে যেটা নতুন আছে তুমি সেটাই পরে যাবে। আর তোমার বান্ধবীও সেরকম, তাহলে তোমাকে ইনভাইট করলো কেন? আরও তোমার কেমনই বা বান্ধবী তোমাকে তোমার পরিস্থিতিতে একসেপ্ট করতে পারে না? এরপর পূর্বাশা তার বৌদির কথা শুনে তার কাছে নতুন যা জামা ছিল সেটা পরেই তার বান্ধবীর বার্থডেতে যায়। সেখানে পূর্বাশার ড্রেস দেখে সবাই হাসাহাসি করতে থাকে। তাই দেখে ঋতু বলে, হ্যাঁ রে পূর্বাশা, তোকে আমি কত করে বলে এলাম তুই ভালো ড্রেস পরে আসবি, আমার বড়লোক সব বান্ধবীরা আসবে, সেই তুই পাতি ড্রেস পরে চলে এলি। তোকে ইনভাইট করাটাই আমার ভুল হয়েছে, জানিস তো। তুই যদি আমাকে বন্ধু ভাবতিস তাহলে এই কথাগুলো আজ বলতিস না। আমি যেমনই হই না কেন, আমি তোকে খুব ভালোবাসি, তোকে নিজের বন্ধু ভাবি। কিন্তু তুই সেরকম আমাকে ভালোবাসিস না, কারণ বন্ধুত্বের মধ্যে ধনী গরিবের ভেদাভেদ আসে না। ঋতুকে কথাগুলো বলে পূর্বাশা পার্টি ছেড়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। তারপর বৌদিরা জিজ্ঞাসা করলে পূর্বাশা বলে, বৌদি, আমাকে পার্টিতে অপমানিত হতে হয়েছে। আমি আর কখনো ঋতুর সঙ্গে সম্পর্ক রাখবো না। ও বড় লোক, আমি গরিব, তাই আমাকে সব সময় কথা শুনতে হয়। আমি এরকম বন্ধু চাই না বৌদি। আর এরকম বার্থডে পার্টিও আমার দরকার নেই। আমার তো কখনো বার্থডে হয় না, তাই আমার খুব ভালো লাগে বার্থডে পার্টিতে যেতে। ননদের কথা শুনে মৌসুমী বলে, ঠিক আছে পূর্বাশা, তুমি মন খারাপ করো না, আমরা সবাই তোমার বার্থডে পালন করব। সত্যি বৌদি, তোমরা আমার বার্থডে করবে? আমি খুব খুশি। আমার বার্থডে কোনোদিনও হয়নি জানো তো। তোমরা যদি আমার বার্থডে করো আমি খুব আনন্দ পাবো। এই বলে পূর্বাশা তার বৌদির গলা জড়িয়ে ধরে। এরপর সে আনন্দের সঙ্গে সেখান থেকে চলে যায়। তারপর তারা 3 যা মিলে যুক্তি করতে থাকে কিছু একটা করতে হবে তাদেরকে, না হলে কি করে তারা পূর্বাশার বার্থডে সেলিব্রেট করবে। আর তখনই ছায়া বলে, দিদি, আমরা যদি ফ্যাক্টরিতে কাজে লাগি তাহলে কেমন হয়? সেখানে দিনরাত ধরে আমরা পরিশ্রম করে টাকা জমাবো। কথাটা তো ভালোই বলেছিস, ঠিক আছে তাই করা যাক। তারপর তারা কাউকে কিছু না বলে তারা 3 জনেই কাজ করতে বেরিয়ে যায়। একটা ফ্যাক্টরিতে সাফ সাফাইয়ের কাজ করতে থাকে। 3 জনে দিন রাত ধরে সাফ সাফাই করে টাকা জমায়। তারপর পূর্বাশার বার্থডে এলে অনেক ধুমধাম করে ডেকোরেশন করে বড় কেক নিয়ে আসে এবং পূর্বাশার জন্য একটা সুন্দর ড্রেস নিয়ে আসে। এরপর সময় মতো পূর্বাশা ঘরে আসলে সবাই মিলে তাকে বার্থডে উইশ করে। এই নাও বার্থডে গার্ল, এতে তোমার ড্রেস আছে, আমরা 3 জনে গিফট করলাম তোমাকে।
এই ড্রেসটা পরে তাড়াতাড়ি আসো, তারপর সবাই মিলে আমরা কেক কাটবো। বৌদি, এত কিছু আয়োজন করেছো আমার জন্য, আমি খুব খুশি হয়েছি। আর সত্যি বলছি, ভগবান যেন তোমাদের মতন বৌদি আমাকে 7 জন্ম ধরে দেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও ওসব কথা পরে হবে, আগে ড্রেসটা পরে আসো, আমরা সবাই অপেক্ষা করছি তোমার বার্থডে কেক কাটবো বলে। হ্যাঁ পূর্বাশা, তাড়াতাড়ি চট করে রেডি হয়ে নে, আমরা অনেকক্ষণ থেকেই তোর জন্য অপেক্ষা করছি। আর বাইরে খুব বৃষ্টিও হচ্ছে, ওয়েদার ভালো নেই, এই ঘরেরও কোনো ভরদস্তি নেই, কখন কি হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নে, কেকটা কেটে নিই। এরপর পূর্বাশা সুন্দর একটা গ্রাউন্ড পরে বাইরে বেরিয়ে আসে এবং পূর্বাশাকে দেখে সবাই খুবই খুশি হয়ে যায়। পূর্বাশাও খুব আনন্দ পায়। এরপর সে বলে, বৌদি, আজকে আমার খুব আনন্দ হচ্ছে, এত সুন্দর একটা ড্রেস আমাকে গিফট দেওয়ার জন্য তোমাদেরকে কি যে বলে ধন্যবাদ দেবো আমি কিছু ভাষাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা ওসব কথা পরে হবে, এখন আগে আসো, তাড়াতাড়ি কেকটা কাটি। এরপর তারা সবাই মিলে একসঙ্গে আনন্দের সঙ্গে কেক কাটতে যাবে কি তখনই জোরে বৃষ্টি আসে এবং তাদের টালির চাল থেকে জল টপ টপ করে তাদের গায়ে পড়তে থাকে। এরপর পূর্বাশা বলে, এ কি বৌদি, গায়ের উপরে তো জল পড়ছে, এই অবস্থায় আমি কি করে কেক কাটবো? আর কেকের উপরেও জল পড়ছে তো। তাতে কোনো অসুবিধা নেই, তুমি কেকটা তাড়াতাড়ি কাটো, না হলে আরো জোরে বৃষ্টি পড়বে। তারপর সবাই মিলে আনন্দের সঙ্গে একসঙ্গে কেক কেটে খুব মজা করে। পূর্বাশাও তার দাদা বৌদিদেরকে নিয়ে খুবই আনন্দ করে। পরের দিন যেটুকু টাকা বাকি পড়েছিল তা দিয়ে ঘরের ছাদটা মেরামত করে নেয়। গরিব হলেও এরকম সুখী পরিবার খুব কমই দেখা যায়। আর যাদের বাড়িতে রূপে ও গুণে লক্ষ্মী বউ থাকে তাদের তো কোনো কথাই নেই। এরপর থেকে তারা 3 যা মিলে একসঙ্গে মিলেমিশে ফ্যাক্টরিতে কাজ করে এবং সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।